শওকত মোল্লা একজন ক্রিমিনাল, মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাথায় করে নিয়ে নাচছে। আমি সেই জন্যতে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলটার করব। শওকত মোল্লাকে কোথাও দাঁড়িয়ে ভয় পান? নির্বাচনে কাছাকাছি আমি যে কোনো সময় যে কোনো দলে চলব। ভাঙড়ের মানুষ তো এবারে তৃণমূলটা ভাঙড় থেকে মুছে দেবে। লড়াই হবে, লড়াইয়ের মতন লড়াই হবে। এই বাংলায় বিচার আছে, কোনো প্রশাসনের বিচার আছে? ইতিমধ্যে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তার সঙ্গে নতুন করে আর আপনাদের পরিচয় করাতে হবে না। এতে আমাদের সঙ্গে রয়েছেন আরাবুল ইসলাম। দাদা, আপনাকে সংবাদ প্রতিদিন .in-এ স্বাগত। সুস্বাগতম আমার সংবাদ প্রতিদিনের। প্রথমে জিজ্ঞাসা করবো, কেমন আছেন? শরীর ঠিক আছে আপনার? না, আমি একটু অসুস্থ আছি কয়েকদিন, মানে রোজা করতে করতে রোজা ভেঙে দিতে হয়েছে শরীর অসুস্থতার কারণে। এই চলছে আর কি, মোটামুটি ডাক্তার ফাক্তার দেখিয়েছি, এখন একটু সুস্থর দিকে। শরীর বলছে ঠিক নেই, মন ভালো আছে এখন আপনার? শুনুন, শরীর যদি ঠিক না থাকে মন কি ঠিক থাকবে? শরীর ঠিক থাকলে মন ঠিক থাকবে, সব দিকে ঠিক থাকবে। মন ঠিক জায়গায় নেই, এই আর কি। বলুন। একসময় ভাঙড়ের আপনি দাপুটের নেতা হিসেবে পরিচিত ছিল আপনার। এখন সেইখানে দাঁড়িয়ে দল থেকে সাসপেন্ড হওয়ার পর কিছুটা হলেও ব্যাক ফুটে, কি বলবেন? না, ব্যাক ফুটে বলতে কি, দল আমাকে বহিষ্কার করেছে। দল প্রায় 1 বছর 2-3 মাস দল বহিষ্কার করার পরেও দলের সাথে আমার কন্টিনিউ যোগাযোগ ছিল। আমি রাজ্য অফিস থেকে শুরু করে সব স্তরেই যেতাম। মাজায় পড়ে আমি সিদ্ধান্ত নিয়েছি যে দল যেখানে আমাকে বারবার মানে তোক দেওয়া পানা, এই নেওয়া হচ্ছে তোমাকে, এই নেওয়া হচ্ছে, বারবার চেষ্টা করেছে। 3-3বার মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে। চিঠি যে তুমি চিঠি দাও মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিবেচনা করবে। করার পরে আমি 3-3বার চিঠি দিয়েছি। আমি তৃণমূলটা বহুদিন দেখা, জন্মলগ্ন থেকে তৃণমূল। তারপরে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে 3-3বার চিঠি দেওয়ার পরেও যেটা মুখ্যমন্ত্রী বলেছে যে না, আরাবুলকে এখন দলে নেওয়া হবে না, ইলেকশনের পরে আরাবুলকে দলে নেওয়া হবে। তা আমি সেই মতো ভেবে চিন্তে দেখেছি যে যদি দলে আমাকে না নেওয়া হয় তাহলে আমার তো ওই দলটা মানে সেই মরা কান্নাকে কেঁদে তো কোনো লাভ নেই। আমি সেই জন্যতে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূলটা আর করবো না। মানে এই যে ভোটের পরে যেটা বলো, এটা কি লোকসভা নাকি বিধানসভার পরের কথা? এই বিধানসভার পরে দলে নেবে। আমি সে বিধানসভার পরে মুখ্যমন্ত্রী যেমন বলেছে বিধানসভার পরে আরাবুলকে নেওয়া হবে, তা আমিও বলেছি মুখ্যমন্ত্রীকে যে বিধানসভার পরে আমার সাথে দিদির দেখা হবে, তার আগে তো দেখা হবে না। এবার আমি আমার সিদ্ধান্ত আছে, অন্য চিন্তাভাবনা আছে। একদম, আপনি বলছেন যে ছোট থেকে তৃণমূল করেন, আর 2006 থেকে 11 সাল পর্যন্ত এই ভাঙড়েরই বিধায়ক ছিলেন আপনি। একদম হাতের তালুর মতো চেনেন আপনি এই ভাঙড়টাকে। কেন এই দল, কেন আপনার ওপরে এই রকমের মানে ব্যবহার, কি মনে হয়? শুনুন, এই দলের পরিস্থিতি আপনারা জানেন। যারা আসল তৃণমূল কংগ্রেস, প্রায় আমরা যারা 2006 সালে বিধায়ক ছিলাম তার মধ্যে 7-8 জন বিধায়ক আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই। তার মধ্যে আমি আছি, সোনালী গুহা আছে, অনেকই আছে। হ্যাঁ, তা দুলাল বর আছে, তারপরে ওই অর্জুন সিং আছে, অনেকই আছে। যেদিন মমতা ব্যানার্জি সিঙ্গুরে এই নন্দীগ্রামে যেদিন মার খেয়ে চলে আসে বিধানসভা, সেদিন আমরা তো ওনার কান্না দেখেই আমরা সেদিন বিধানসভা ভাঙচুর করেছিলাম। আজকে উনি বুঝতে পারছেন, আজকে আমার এখানে যে শওকত মোল্লা একজন ক্রিমিনাল, শুধু ক্রিমিনাল নয়, বহু মানুষের খুন করেছে সিপিএমের সময়। তৃণমূলে এসেও খুন হয়েছে, রাজ্জাক থেকে শুরু করে অনেকেই খুন হয়েছে। তারপরে সেই লোকটা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে মাথায় করে নিয়ে নাচছে। ভাঙড়ের একটা মানুষ তাকে চাইছে না, ভাঙড়ের কোনো মানুষ তাকে পছন্দ করছে না। সেই মানুষটাকে এখানে রেখে আরাবুল ইসলামকে মানে সাইড করে সেই মানুষটাকে রেখে ভাঙড়ে জেতার চেষ্টা করছে। কোনো দিন সেটা হবে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা পূরণ হবে না। কিন্তু আমি একটা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় আমি একটা সময় মায়ের মতন ভালোবাসতাম। তার নেতৃত্বের প্রতি আস্থা রেখে এই ভাঙড়ে আমি এখনো পর্যন্ত 20টা কেস খেয়েছি তৃণমূলের সময়। সিপিএম আমার কোনো কেস দিতে পারেনি, তাও আমি দল করেছি। 3বার বহিষ্কার করেছে, 7বার আমাকে মুখ্যমন্ত্রীর নির্দেশে আমি অ্যারেস্ট করিয়েছে। তারপরে এই দলটা করার আর কারণ মানসিকতা থাকে? সেই কারণে
আমি বসে আছি, আমি যে কোনো সময় নির্বাচনে কাছাকাছি আমি যে কোনো সময় যে কোনো দলে যোগ দেবো। যখন আপনাকে সাসপেন্ড করা হয় তখনই দেখা যায় ভাঙড়ে বাজি ফাটে, একেবারে মিষ্টি মুখ করে। কোথাও কি দাঁড়িয়ে আপনার কষ্ট লেগেছিল যে এই ভাঙড়ের মানুষের জন্যই তো আপনি এতদিন কাজ করেছেন, কিন্তু সেই ভাঙড়ের মানুষই আপনার সাসপেন্ড নিয়ে এত উচ্ছ্বাসে ফেটে পড়লো, তখন ঠিক কতটা কষ্ট লেগেছিল? না, সেটা তো কষ্ট লাগা স্বাভাবিক। যারা বোম ফাটিয়েছে তারা তো সব আমারই লোক, যারা বোম ফাটিয়েছে তারা কিন্তু সব আমারই লোক। তাদের দিয়ে প্রেশার করানো হয়েছে, বোম ফাটানো হয়েছে, মিষ্টি মুখ করা হয়েছে, গোলাপ ফুল দেওয়া হয়েছে। আজকের সেই গোলাপ ফুল আর মিষ্টি ভোটের বাক্সে বোঝা যাবে এবারে। শওকত মোল্লার সঙ্গে আপনার যে একেবারে দ্বন্দ্ব তা প্রকাশ্যে, আর কিছুদিন আগেই আপনি একটা সাংবাদিক বৈঠক করেছিলেন যেখানে কায়জার আহমেদের সঙ্গে, আর এই যে কায়জার আহমেদ তার সঙ্গে এক সময় আপনার বিবাদ ছিল, একই সঙ্গে আপনারা সাংবাদিক বৈঠক করলেন আর শওকত মোল্লার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আসলেন। তাহলে কি আপনারা কিন্তু কোনো নতুন দল বা অন্য কোনো দলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ভোটের আগে? সেটা তো বলবে, পরিস্থিতির উপরে নির্ভর করবে যে আমি কোন দলে যাব কি যাব না, সেটা পরিস্থিতির উপরে নির্ভর করবে। তবে এবারে আমি বসে থাকবো না, যে অনেকবার তৃণমূল আমার 2016 মমতা ব্যানার্জি ডেকে বলেছে, আমি আরও বলতে তোকে এবার দিতে পারছি না। 2021 আমার বলে দিয়েছিল তুই ক্যান্ডিডেট হবি, তোর মতো করে সাজা, দেয়নি। আর এই 2026 তো দেওয়ার প্রশ্নই নেই, আমি তো দলেই নেই, তার দলে আমার ক্যান্ডিডেটের কি প্রশ্ন আছে? তাই আমি যে কোনো দলে যাব, কিন্তু সেটা ঠিক সময় যখন যাব তার আগে বলে দেবো সবাইকে, পরিস্থিতির উপরে নজর রাখছি, পরিস্থিতির উপরে হচ্ছে সেটা আমি ঠিক সময় বলে দেবো। মানে মন প্রাণ থেকে তৃণমূল থেকে সরে এসেছেন? 100% মন প্রাণ থেকে তৃণমূল থেকে সরে এসছি। ভাঙড়ের মানুষ তৈরি, এবারে তৃণমূলটা ভাঙড় থেকে মুছে দেবে। আপনি বলছেন যে তৃণমূল করবেন না, যদি অন্য কোনো দলেও যান তাহলে কি ভাঙড়ের মানুষ আবার আপনাকে সেই আগের মতোভাবে ভালোবাসবে বা স্বীকৃতি দেবে? কারণ এর বহুদিন আপনি জেল খেটেছেন, একাধিক ধারায় আপনাকে মামলা রুজু করেছে, কী বলছেন এই বিষয়টা নিয়ে? এটা নিয়ে শুনুন, এটা ভাঙড়ের মানুষের প্রতি আমার আস্থা আছে, ভাঙড়ের মানুষ আমাকে ভালোবাসে। আমি সেটা ভাববো কি হবে না হবে, ভাঙড়ের মানুষ কতটা আমাকে গ্রহণ করবে কি করবে না সেটা তো পরে জানা যাবে। এটা নিয়ে আমি এখন কিছু বলছি না, সেটা পরে হবে। কিন্তু দল তৃণমূলটা যখন আমার বহিষ্কার হচ্ছে, আমি তো তৃণমূলে নেই, তাহলে আমার আর প্রশ্নই নেই যে ওই দলে আমি যাচ্ছি কি আসছি, প্রশ্নই নেই। ও দল আর কোনো ব্যাপারই নেই, আমি অন্য চিন্তা ভাবনায় আছি। এইটা যে তাহলে কি শওকত মোল্লাকে কোথাও দাঁড়িয়ে ভয় পান নাকি নওশাদ সিদ্দিকী? আমি শওকত মোল্লার কোনো ভয় পাই না। শওকত মোল্লা কে? ক্রিমিনাল হতে পারে, মোস্তান হতে পারে, হ্যাঁ, তোলাবাজ হতে পারে, তার কিসের ভয়? আমি নওশাদকেও ভয় করি না, আমি ওই একেও ভয় করি না। শওকত মোল্লাকে তো আমি কোনোভাবে না। নওশাদ তো ঠিকই আছে, নওশাদ সে এখানকার এমএলএ, এখানকার সে জনপ্রতিনিধি, সে তো ঠিকই আছে, সে তার কাজ করছে। লড়াই হবে, লড়াইয়ের মতন লড়াই হবে। নওশাদ, আমি তো মনে করি যে নওশাদ সিদ্দিকী অনেক ভালো ছেলে, অনেক ভালো ছেলে। কেন? নওশাদ সিদ্দিকীর যোগ্যতা আছে, আর এই তোলাবাজের যোগ্যতা নেই। এ শুধু তোলা ছাড়া এর কাছে আর কোনো যোগ্যতা নেই। নিজে এসে আজকে রাজ্জাকের মতন ছেলের খুন করেছে ওর লোকেরা, আবার সেই খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে ওর সাথে। কি বলবেন? বিচার আছে এই বাংলায়? বিচার আছে? কোনো প্রশাসনের বিচার আছে? এখনো মাস্টার মাইন্ড করছে, কাকে খুন করা যায়, কাকে কি করা যায়, এখনো চালাচ্ছে। আচ্ছা, আর বলতে এইরকম ভাঙড় কি আপনারা দেখতে চেয়েছিলেন? এই এখনও বোমা উদ্ধার হচ্ছে, বিভিন্ন জায়গায় একাধিক ঘটনা হচ্ছে, সংঘর্ষ দেখা যাচ্ছে, এই রকম ভাঙড় এখনও পর্যন্ত, মানে সেই রকম সরকার পাল্টাচ্ছে আর শাসক দল পাল্টাচ্ছে, কিন্তু সেই ভাঙড়ের মতোই রয়ে গেছে। সমস্তটা তৃণমূল কংগ্রেস করছে। এই যে বোমা এখানে উদ্ধার হচ্ছে, ওখানে উদ্ধার হচ্ছে, সমস্ত সাজিয়ে ভাঙড়কে উত্তপ্ত করছে। শওকত মোল্লা তো ভাঙড়ের মানুষ নয়, ভাঙড়ে উত্তপ্ত করছে শওকত মোল্লা। এই যে বোম পাওয়া যাচ্ছে ড্রামে, শওকত মোল্লার লোকেরা কারুর বাড়ি ঢুকিয়ে দিচ্ছে, আইএসএফদের বাড়ি, এখানে বোম ঢুকিয়ে যাচ্ছে, সেখানে গত 3 দিন 4 দিন আগে যে বোমটা মারা হলো, টোটালটা শওকত মোল্লা নিজে গিয়ে নিজের লোক দিকে বোম মেরে গাড়ি ঢুকে, ওখানে থানায় ওরা বসে আছে, থানা থেকে বেরোচ্ছে, বোম পড়ছে। আপনি বলুন, কেউ মেনে নিতে পারে? ওখানে আইএসএফদের ক্ষমতা আছে বোম নিয়ে থানার সামনে দাঁড়িয়ে থেকে বোম মারা? ওখানে 26-এ নির্বাচন আপনাকে রাস্তায় আবার দেখা যাবে। নিশ্চয়ই দেখা যাবে। আরাবুল ইসলামের মতামত আপনাদের সকলের সামনেই তুলে ধরলাম। তার কি অবস্থান সেটাও তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আমাদেরকে। ক্যামেরায় সুমন দাসের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in।
আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।